আপনি কি বিশ্বাস করেন পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব, কিংবা আকাশে ঘুরে বেড়ায় ফ্লাইং সসার, ইউএফওর মতো অজানা বস্তু? কি বলছে বিজ্ঞান এসব নিয়ে? তা নিয়ে আজকের এই আয়োজন। আমাদের সঙ্গে আছেন ডক্টর মাইনুল হোসেন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, শুরুতেই যেটি বলতে চাই যে কিছুদিন আগে একটি পডকাস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কি বিশ্বাস করেন কিনা যে এলিয়েনের অস্তিত্ব আছে, অর্থাৎ পৃথিবীর বাইরেও ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা। তিনি সরাসরি হ্যাঁ বলেন, এবং তারপরে তাকে জিজ্ঞেস করা হয় যে যুক্তরাষ্ট্রের যে এরিয়া 51 নামে যে জায়গাটি আছে সেটির বিষয়, কিন্তু তিনি সেখানে বলেন যে না, এই ধরনের কোনো জিনিস তিনি এরিয়া 51-এ দেখেননি। এবং তার একদিন দুদিন পরেই ট্রাম্পকে নিয়ে জানতে চাওয়া হয় যে ট্রাম্প এটি বিশ্বাস করেন কিনা। এবং ডোনাল্ড ট্রাম্প যেটি করেন, তিনি একদিনের মধ্যেই নোটিশ দেন যে এই ভিন গ্রহে অজানা প্রাণী বা এলিয়েন বা ইউএফও এই সংক্রান্ত যত যুক্তরাষ্ট্রের নথি আছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে, সেগুলো তিনি প্রকাশের নির্দেশ দেন। ফলে যেটি হয়েছে যে জনমনে এক ধরনের প্রশ্নে তৈরি হয়েছে যে আসলেই কি এলিয়েন এক্সিস্ট করে কিনা, বা বিজ্ঞান আসলে কি বলছে। বিজ্ঞান কি বিশ্বাস করে যে পৃথিবীর বাইরে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে? আপনি বিজ্ঞান পড়ান, সুতরাং আপনি হয়তো আমাদের রেলিভেন্ট তথ্যটি দিতে পারবেন যে কিভাবে দেখছে বিজ্ঞান জিনিসটিকে। আসলে বিষয়টা কি, বিজ্ঞান কাজ করে হচ্ছে প্রমাণের ভিত্তিতে। তে মহাকাশের ব্যাপ্তিটা অনেক বড় মহাবিশ্বের। আমি যদি বলি যে আমাদের যে গ্যালাক্সিতে আমরা আছি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেখানেই প্রায় 100 থেকে 150 বিলিয়ন স্টার আছে বা তারকা আছে, এবং এর বাইরেও আরও অনেকগুলো মহাবিশ্ব থাকার একটা সম্ভাবনাও আছে। তো এখন পর্যন্ত বিজ্ঞান এরকম কোনো প্রমাণ পায়নি, বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ পায়নি পৃথিবীর বিজ্ঞানীরা, যা থেকে আমরা এটা দাবি করতে পারি যে এলিয়েনের অস্তিত্ব আছে। তবে যেটা আমি বললাম যে মহাবিশ্বের ব্যাপ্তিটা এতই বড়, এবং এর সব কিছু এখন পর্যন্ত আসলে আমাদের নজরে আমরা আনতে পারিনি, বিস্ময়ের জায়গা। বিস্ময়ের জায়গাগুলো। তো এখানে অনেক কিছু অজানা রয়ে গেছে, এবং সেখানে যে প্রাণের অস্তিত্ব নেই সেই সম্ভাবনাটা একেবারেই আসলে উড়িয়ে দেওয়া যাবে না। না তো এটা আমি বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বলতে পারি যে অবশ্যই প্রাণের অস্তিত্বের সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত সেইটার কোনো প্রমাণ আমরা পাইনি। আমরা যখন এলিয়েনের কথা বলি, আসলে এগুলো তো এক ধরনের মার্কিন কিছু সিনেমা, কিছু সিরিজ দেখে আমরা এলিয়েনের একটা ধারণা পাই। রাইট। এবং আমাদের কাছে মনে হয় এলিয়েন মানে মনে হয় মানুষের থেকে উন্নত কোনো জীব ভিন গ্রহ থেকে এখানে এসছে ফ্লাইং সসারে করে বা একটা বিমানে করে কোনো না কোনো ভাবে মহাকাশ যানে চড়ে। তো এলিয়েন যদি এক্সিস্ট করে, এলিয়েন যদি থেকেও থাকে, বিজ্ঞান কি মনে করে এলিয়েন আসলে কেমন হতে পারে, বা এলিয়েন আসলে কি জিনিস, এটি নিয়ে যদি বিজ্ঞানে স্পষ্ট ধারণা জানতে চাওয়া হয় যে বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে এলিয়েনকে। আমরা কল্পকাহিনীতে কিংবা সিনেমাতে যেভাবে দেখে থাকি, বিজ্ঞান আসলে এলিয়েনকে সেই চোখে দেখে না। বিজ্ঞান যেটা খোঁজে বা যেটার অস্তিত্ব খোঁজে সেটা হচ্ছে প্রাণের অস্তিত্ব। নাসার গবেষণায় গত 30 বছরে নাসা প্রায় 5000 এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছে। এক্সোপ্ল্যানেট হচ্ছে আমাদের মহাকাশের বাইরে তাদের অবস্থান। তো এই 5000 যে এক্সোপ্ল্যানেট আমরা বলি, সেগুলোতে কিছু কিছু জায়গাতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে। তো আমরা এলিয়েন বলতে যেটা বুঝি যে আমাদের থেকে, মানব জাতি থেকে উন্নত তো কোনো হয়তো এন্টিটি অস্তিত্ব আছে। এটা আসলে বিজ্ঞান সেভাবে দেখে না। বিজ্ঞান যেটা খোঁজে সেটা হচ্ছে প্রাণের অস্তিত্ব, এবং প্রাণের অস্তিত্বের জন্য হচ্ছে যে উপাদানগুলো দরকার হয় বিজ্ঞান সেগুলো খুঁজে দেখে, এবং পৃথিবীর বাইরে কোথাও যদি সেগুলোর অস্তিত্ব থাকে তাহলে সেখানে প্রাণের সম্ভাবনা বা কোনো জীবন্ত কোনো কিছু থাকবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। স্যার, তার মানে তো ব্যাপারটা আসলে এরকম যে সিনেমায় যেরকম আমরা দেখি যে ওই রকমই মানুষের মতো, মানুষের থেকে উন্নত কোনো জীব সেটি আসলে এলিয়েন হতে হবে এমন না। ভিন গ্রহে যদি আজকে একটা এককোষী জীব পাওয়া যায় বা একটা ব্যাকটেরিয়ার মতো জিনিসও পাওয়া যায়, সেটিকেও তো আসলে আমরা এলিয়েন হিসেবেই কনসিডার করবো, বিজ্ঞানও তাই করবে। এটি কি বলছেন স্যার আপনি? জি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ব্যাপারটা অনেকটা তাই। আমরা কল্পকাহিনীতে বা সিনেমাতে যেরকম দেখে থাকি যে এলিয়েন খুব উন্নত প্রযুক্তির কোনো একটি জীব যেটা হচ্ছে পৃথিবীর বাইরে থেকে এসছে ইউএফওতে করে,
কিন্তু বাস্তবে এমনটা নাও হতে পারে। বাস্তবে বিজ্ঞানীরা যেটা খুঁজে থাকে সেটা হচ্ছে যে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা, এবং প্রাণের অস্তিত্বর জন্য যে উপাদানগুলো দরকার বিজ্ঞানীরা সেগুলোই খুঁজে বেড়ায়। এবং সেই খোঁজ কিন্তু চলছে। স্যার, এটা তো গেল এলিয়েনের ব্যাপার, কিন্তু আমরা কিন্তু বিগত অনেক বছর ধরেই দেখছি যে বিভিন্ন দেশের সামরিক এবং প্রতিরক্ষা যারা নজরদারি করছেন তারা দেখেছেন যে আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা যায়, যেটিকে তারা ওই আনআইডেন্টিফাইড অবজেক্ট বলে থাকেন, ফ্লাইং অবজেক্ট, ইউএফও বা এরকম বলা হয়ে থাকে। এবং অনেক ধরনের প্রতিবেদনে, ইভেন মূলধারার গণমাধ্যমে আমরা দেখেছি যে এটার বাস্তবিক প্রমাণও দেখা যায় তারা আসলেই এরকম কিছু ডিটেক্ট করতে পারে। সো আমার এই জায়গায় দুটি প্রশ্ন থাকবে। এটি হচ্ছে, এক, এটিকে আসলেই সত্য কিনা যে এরকম উড়ন্ত বস্তু আসলে আকাশে ওড়ে কিনা, বিজ্ঞান কিভাবে দেখে জিনিসটা। আর যদি এটি সত্য না হয় তাহলে আমরা আকাশে যেটি দেখতে পারি সেই জায়গায় আসলে একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে অবজার্ভ করেন যে জিনিসটি আসলে কি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটাকে এলিয়েনের যান বলে ভেবে থাকি আর কি, সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন গবেষণা বা গোপনীয়তা আর রক্ষা করে যে গবেষণাগুলো করা হয়, বিশেষ করে প্রতিরক্ষা সেক্টরে, সেই তথ্যগুলো কিন্তু সাধারণ জনগণের কাছে অনেক সময় থাকে না। তো এরকমও অনেক বিমান আছে যেগুলোকে তৈরি করা হয় যাতে সেই বিমানগুলো শত্রুপক্ষের রাডারগুলো ডিটেক্ট করতে না পারে। তো সেই বিমানগুলোর আমরা যে ধরনের বিমান দেখে অভ্যস্ত, যুদ্ধ বিমান দেখে অভ্যস্ত, সেগুলো দেখতে সেরকম না, একটু ভিন্ন রকম। তো এই ক্ষেত্রে সেগুলো যখন পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয় সেগুলো হয়তো কারো চোখে ধরা পড়ছে কিংবা গণমাধ্যমে ধরা পড়ছে। তো সাধারণ জনগণ অনেক ক্ষেত্রে হয়তো সেগুলোকে ইউএফও ভেবে ভুল করছে। বাট বিজ্ঞানের শিক্ষক হিসেবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সেগুলো অনেক ক্ষেত্রেই অত্যন্ত গোপনীয় প্রতিরক্ষামূলক যান যেগুলো পরীক্ষামূলকভাবে হয়তো চালানো হয়। বা প্রতিপক্ষের রাডার সিস্টেমে বা ওদের কাছে ওইটার তথ্য থাকে না বলে ওরা হয়তো ডিটেক্ট করতে পারে না এটা কি ধরনের যন্ত্র। ঠিক তাই। ও বুঝে উঠতে পারে না যে এটা আসলে বুঝে উঠতে পারে না, এবং খালি চোখে ধরা পড়লে সেগুলোকে সাধারণ মানুষ অনেক সময় ইউএফও বলে ভুল করে থাকে আর কি। তো এরকম আসলে ঘটনা ঘটে। এবং মানুষের তো কল্পনার জগৎটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা হয়তো কল্পকাহিনীর সাথে মিল রেখে একটি এলিয়েনের ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি। কিন্তু যেটা বললাম যে এটার আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে সেটাই যে এগুলো অনেক ক্ষেত্রে গোপনীয়তার সাথে হয়তো উড্ডয়ন করা হয় বা গোপন কোনো সামরিক যান হতে পারে। এটাই হচ্ছে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কি। তো যুক্তরাষ্ট্র যে আসলে ভিন গ্রহের প্রাণী নিয়ে এক ধরনের আলাপ করে আসছে এত বছর ধরে, সেটির পেছনে আপনি কোনো যৌক্তিকতা দেখেন কিনা, বা আপনার মনে হয় কিনা যে ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব থাকা বা এটি যদি কোনো দেশ প্রমাণ করতে পারে সেটি কি আসলে ওই দেশের জন্য কোনো লাভজনক কোনো কিছু, মানে যুক্তরাষ্ট্র কেন তাহলে বারবার এই ধরনের দাবি করে? তো তাদের আসলে এলিয়েন বা ভিন দেশের এই প্রাণীদের নিয়ে এত মানে মাতামাতির কারণটা কি বলে মনে হয় আপনার? আমার যেটা মনে হয়, কারণ আমি একটা সময় অনেক বছর যুক্তরাষ্ট্রে ছিলাম এবং ওখানে অনেক বছর থেকেছি, গবেষণার কাজ করেছি। এটা আসলে যুক্তরাষ্ট্রের মানুষজন, সাধারণ জনগণ যেটা তাদের মানে এই এলিয়েন কিংবা এই অজানার না মহাকাশের বাইরের একটা জগতের প্রতি তাদের একটা একটা বিশেষ আগ্রহ রয়েছে, যেটা হয়তো বা আমাদের দেশে বা অন্যান্য দেশগুলোতে আমরা সচরাচর খুব একটা দেখি না। তো এই সাধারণ জনগণের ভেতরে একটা এই আগ্রহটা তৈরি হয়েছে হয়তো বা কল্পকাহিনী থেকে কিংবা টেলিভিশন সিরিজ থেকে কিংবা সিনেমা থেকে, যে কারণে হোক তাদের এই জিনিসটার প্রতি একটা বিশেষ আগ্রহ রয়েছে। তো এই আগ্রহটাকে পুঁজি করে হয়তো বিভিন্ন ধরনের নিউজ তৈরি হচ্ছে কিংবা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি হচ্ছে, আপনি যেটা বললেন ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সো এটার মূল কারণটা হচ্ছে মানুষের আগ্রহ এই বিষয়টার উপর। এটা আপনি বলতে পারেন হয়তো বা ওদের মানে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের সেটা একটা বিশেষ আগ্রহের জায়গা। সেই জন্য ওই রাজনৈতিক দল বা একজন বা ওই সরকার মনে করে যে তাদের যদি এই ধরনের তথ্য দেয়, এই ধরনের তথ্য হয়তো বা তারা অনেক অনেক আগ্রহ সহকারে গ্রহণ করবে। তো সেটা একটা কারণ হতে পারে। আর আপনি যেটা বললেন যে এতে আসলে কোনো লাভ আছে কিনা বা এরকম প্রাণের অস্তিত্ব যদি পেয়ে থাকে কোনো দেশ, সেটা লাভ আছে কিনা,
সেটা অবশ্যই একটা যুগান্তকারী আবিষ্কার হবে কোনো দেশ যদি সেটা করে থাকে। তাহলে এতদিন আমরা জেনে আসছি যে শুধু এই মহাবিশ্বে শুধু মানবজাতি আছে, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব শুধু পৃথিবীতেই আছে। তো পৃথিবীর বাইরে যদি প্রাণের অস্তিত্ব পাওয়া যায় সেটি অবশ্যই একটি যুগান্তকারী আবিষ্কার হবে, এবং যে কোনো শক্তিশালী রাষ্ট্র চাইবে যে এই আবিষ্কারের কৃতিত্বটি তার তার থাকুক। কাছে নিতে। তো এই কারণেই হয়তো বিজ্ঞানীরা, উন্নত দেশের বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছে যে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। এবং যুক্তরাষ্ট্রে একটি গবেষণা প্রতিষ্ঠান আছে যেটির নাম হচ্ছে সেটি। সেটি মানে হচ্ছে SETI, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। তারা একটি বিশেষায়িত গবেষণা কেন্দ্র করেছে যে কাজই হচ্ছে এলিয়েনকে খুঁজে বের করা, বা 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 আমি বলবো যে মানব জাতি থেকে বুদ্ধিমত্তায় উন্নত এরকম প্রাণ মহাবিশ্বে আছে কিনা সেটার খোঁজ করে হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এবং তাদের সেই প্রযুক্তিগত অবকাঠামো আছে, যে সেই অর্থনৈতিক সহায়তা তারা পাচ্ছে সরকার থেকে, তারা চেষ্টা করছে, বাট এখন পর্যন্ত আসলে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্যার এ নিয়ে শেষ একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যেহেতু বিজ্ঞানও আসলে এটা হাল ছেড়ে দিচ্ছে না, এরকম তো আশা করা যেতেই পারে যে আসলেই হয়তো মিলতে পারে, সম্ভাবনা আছে যে পৃথিবীর বাইরে কোথাও একটা ভিন গ্রহের একটা প্রাণের অস্তিত্ব পাওয়া গেল, বা আপনি যে সম্ভাবনার কথা বলেন একটা দেশ হয়তো চাইবে এই কৃতিত্বটা নিতে। এবার যদি সত্যি সত্যি এরকম একটি জিনিসের তথ্য মেলে, উপাত্ত মেলে যে ভিন গ্রহে আসলেই প্রাণের অস্তিত্ব আছে, আপনি কি মনে করেন বিজ্ঞানের শিক্ষক হিসেবে এবং এতদিন বিজ্ঞান নিয়ে কাজ করছেন যে এই তথ্যের বা এই আবিষ্কারের মধ্য দিয়ে আসলে ভিন গ্রহে মানুষের বসবাসের একটা দিগন্ত তৈরি হবে, যে যেহেতু অমুক একটি গ্রহতে একটি ভিনদেশী প্রাণী পাওয়া গেছে, তাহলে কি মানুষের এই বসবাস ওখানে করা সম্ভব কিনা? অর্থাৎ এই যে বহুদিন ধরে পৃথিবীর বাইরে মানুষের যাওয়ার যে ইচ্ছা এবং বসবাসের যে বিষয়টি, মঙ্গল গ্রহের জায়গা জমি কেনা, এরকম নানান ধরনের কথাবার্তাই তো থাকে। তো আসলেই যদি ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে কি আসলে মানবজাতি এই আশাটুকু করতে পারে কিনা যে তারাও একদিন ভিন গ্রহে বসবাস করতে শুরু করবে, বা এই ধরনের আবিষ্কারের সাথে মানুষের অন্য গ্রহে যাওয়ার কোনো সম্ভাবনা বা কোনো কানেকশন আছে কিনা, দেখতে পান কিনা সেটি? সেটি আসলে অবশ্যই সম্ভাবনা আছে, কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে যে মানবজাতির অস্তিত্বের জন্য কিংবা প্রাণের অস্তিত্বের জন্য যে উপাদানগুলো দরকার, যেমন পানি, অক্সিজেন, এই মৌলিক উপাদানগুলোর সব একত্রিতভাবে একটি জায়গায় থাকতে হবে। এখন পর্যন্ত যেটি বললাম যে মঙ্গল গ্রহে অনেকে ধারণা করছে যে সেখানে বরফের নিচে হয়তো পানির অস্তিত্ব আছে আছে কিন্তু সেটা এখনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ আসলে সেভাবে পাওয়া যায়নি। তো এটা হ্যাঁ, যদি প্রাণের অস্তিত্বের জন্য যে উপাদানগুলো দরকার সেগুলোর যদি সেখানে থাকে, তাহলে অবশ্যই একটি সম্ভাবনা আছে হয়তো মানব জাতিও সেখানে বসতি করতে পারবে কোনো একটা সময়। তো সম্ভাবনা না আসলে রয়েই যায়, কিন্তু যেটা বললাম যে সেগুলো আগে আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রমাণ করতে হবে, তারপরে হয়তো আমরা সেই সম্ভাবনা নিয়ে চিন্তা করতে পারবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।